সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লোজ নিয়ে, অর্থাৎ একই ভিডিওতে সম্পূর্ণ ক্লোজ সম্পর্কে আলোচনা করব। ক্লোজের প্রকারভেদ এবং সেই প্রকারভেদগুলো কি কি, কোন ক্লোজ কিভাবে আইডেন্টিফাই করা যায়, সব ক্লোজের ডিটেলস আলোচনা আজকের এই এক ভিডিওতে করব। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। তো দেখো, প্রথমেই শুরু হয়েছে ক্লোজ কি। আসলে ক্লোজের সংজ্ঞা দিয়ে, ক্লোজ হচ্ছে বড় কোনো সেন্টেন্সের একটি অংশ যার সাবজেক্ট ও ভার্ব রয়েছে, অর্থাৎ কোনো বড় একটি সেন্টেন্সের একটি অংশ সাবজেক্ট এবং ভার্ব সম্বলিত। নিচের এক্সাম্পলগুলো যদি একটু খেয়াল করো, সিন্স হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, he will cut a good figure in the examination। এইখানে কমা পর্যন্ত, since he is a brilliant student, এইখানে কমা পর্যন্ত একটি ক্লোজ। এরপরে ক্লোজটি হচ্ছে he will cut a good figure in the examination। তো খেয়াল করো, বড় সব মিলিয়ে কিন্তু টোটাল একটা সেন্টেন্স, কিন্তু সেখান থেকে কমা পর্যন্ত যদি আমরা আলাদা করি, since he is a brilliant student, তাহলে কিন্তু এটি একটি ক্লোজ হয়ে যায়। অর্থাৎ এই অংশের সাবজেক্টও রয়েছে এবং ভার্বও রয়েছে। এর পরের অংশ যদি আমরা আবার দেখি, হি উইল কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো করবে। এখানেও দেখো সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে। অর্থাৎ আমরা যে সংজ্ঞায় পেয়েছিলাম, ক্লোজ হচ্ছে বড় কোনো সেন্টেন্সের একটি অংশ যার সাবজেক্ট ও ভার্ব রয়েছে। অর্থাৎ এভাবেও বলতে পারি, সাবজেক্ট ও ভার্ব সম্বলিত বড় কোনো সেন্টেন্সের একটি অংশ হচ্ছে ক্লোজ। তো আশা করি ক্লোজ কি সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে এখানে আরো একটি এক্সাম্পল দেয়া আছে, দেখো, অ্যাজ হি ইজ আ মেরিটোরিয়াস পারসন, হি উইল গেট আ গুড জব। যেহেতু সে একজন মেধাবী ব্যক্তি, হি উইল গেট এ গুড জব, সে একটি ভালো চাকরি পাবে। তো দেখো, এখানে কমা পর্যন্ত অ্যাজ হি ইজ আ মেরিটোরিয়াস পারসন একটি ক্লোজ। এরপরে কমার পর থেকে হি উইল গেট আ গুড জব, এটি হচ্ছে আরেকটি ক্লোজ। তার মানে টোটালটা হচ্ছে বড় একটি সেন্টেন্স এবং এই সেন্টেন্সের কোনো অংশ যার সাবজেক্ট এবং ভার্ব রয়েছে সেটি হচ্ছে একটি ক্লোজ। অর্থাৎ কমার আগ পর্যন্ত যদি আমরা খেয়াল করি, এখানে হি সাবজেক্ট, ইজ ভার্ব আছে এবং অবজেক্টও রয়েছে। তো আশা করি তোমরা ক্লোজ কি সেটা বুঝতে পেরেছো। এরপরে আমরা ক্লোজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো, ক্লোজ হচ্ছে প্রধানত তিন প্রকার। নাম্বার 1, প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর 3 নম্বরে হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। কেন বলা হয়? কারণ এর সংজ্ঞাটা খেয়াল করলে দেখবে যে ক্লোজ একাই স্বয়ংসম্পূর্ণ এবং অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ যে ক্লোজটি তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপরে নির্ভর করে না, সে নিজে একাই স্বয়ংসম্পূর্ণ, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। নিচে এক্সাম্পলগুলো একটু খেয়াল করো। আই নো দ্য পারসন হু কামস হিয়ার, আই নো দ্য পারসন হু কামস হিয়ার, এখানে আই নো দ্য পারসনটা আন্ডারলাইন করা আছে। অর্থাৎ এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ এই অংশটাই কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয়। দেখো, আই নো দ্য পারসন, আমি ব্যক্তিটিকে চিনি। এরপর আমরা অ্যাড করেছি হু কামস হিয়ার, অর্থাৎ এখানে দুইটা ক্লোজ আছে। যদি আমরা হু কামস হিয়ারকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে এটা হবে কি ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে আন্ডারলাইন করা আই নো দ্য পারসন, এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপরটা খেয়াল করো, ইফ ইউ কাম, 2 নাম্বার, ইফ ইউ কাম আই শ্যাল গো, এখানে আই শ্যাল গোটা হচ্ছে আন্ডারলাইন করা, তার মানে এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো কিভাবে প্রিন্সিপাল ক্লোজ? কারণ আমাদের সংজ্ঞায় বলা ছিল কি যে ক্লোজ একাই স্বয়ংসম্পূর্ণ এবং অর্থ প্রকাশের জন্য অন্য ক্লোজের উপর নির্ভরশীল নয়। তো দেখো, এই ক্লোজটা কিন্তু অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়। আই শ্যাল গো, আমি যাব, শেষ, এখানে একটা ক্লোজের অর্থটা সম্পূর্ণ হয়। কিন্তু আমরা যদি এই অংশটা খেয়াল করি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে কি আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়। অর্থাৎ অর্থ প্রকাশের জন্য সে কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়, সে কিন্তু এই যে আই শ্যাল গো অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, এই ক্লোজের উপর নির্ভরশীল হয়ে আছে। কাজে এটি হবে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর আই শ্যাল গো এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপরে ঠিক একইভাবে খেয়াল করো, দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ গ্রেট। দ্য ম্যান, এখানে দ্য ম্যান আন্ডারলাইন করা রয়েছে এবং
ইজ গ্রেট শেষে আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ দ্য ম্যান আর শেষের ইজ গ্রেট এই দুইটা মিলিয়ে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তার মানে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে প্রিন্সিপাল ক্লোজ আলাদাভাবে বসতে পারে এবং দ্বিখণ্ডিতভাবে শুরুতে এবং শেষেও বসতে পারে। তো সেটা আমরা দেখতে পাই এখান থেকে 3 নম্বর এক্সাম্পল থেকে, দ্য ম্যান আন্ডারলাইন করা হু ইজ অনেস্ট ইজ গ্রেট, এরপরে ইজ গ্রেট এর নিচে আবার আন্ডারলাইন করা আছে। খেয়াল করো 1 নম্বর উদাহরণটা ছিল আই নো দ্য পারসন, এখানে আন্ডারলাইন করা, অর্থাৎ এখানে প্রিন্সিপাল ক্লোজটা সম্পন্ন। এরপর দেখো 2 নম্বরে ইফ ইউ কাম আই শ্যাল গো, অর্থাৎ শেষের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এবং 3 নম্বর এক্সাম্পলে দেখো দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ গ্রেট, অর্থাৎ প্রথমে কিছু অংশ রয়েছে এবং শেষে কিছু অংশ আন্ডারলাইন করা রয়েছে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি পয়েন্ট টু বি নোটেড। খেয়াল করো, প্রিন্সিপাল ক্লোজ স্বয়ংসম্পূর্ণ এবং এককভাবে অর্থ প্রকাশ করতে পারে। প্রিন্সিপাল ক্লোজ প্রথমে বা শেষে বসতে পারে অথবা প্রথমে ও শেষে দ্বিখণ্ডিতভাবে বসতে পারে। যদি এক্সাম্পল 3টা একটু খেয়াল করো, দেখো প্রথমে বসেছে, 2 নম্বর এক্সাম্পলে শেষে বসেছে এবং 3 নম্বর এক্সাম্পলে প্রথম এবং শেষে বসেছে, অর্থাৎ প্রথম এবং শেষে দ্বিখণ্ডিতভাবে বসেছে। কাজেই সবসময় যে প্রিন্সিপাল ক্লোজ এক জায়গায় থাকবে এমন কোনো কথা নয়, সেটি প্রথমে এবং শেষে দ্বিখণ্ডিতভাবেও বসতে পারে, আবার শুধুমাত্র প্রথমে বসতে পারে, আবার শেষেও বসতে পারে। এরপরে সাবঅর্ডিনেট ক্লোজ, যে ক্লোজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে, অর্থাৎ তার অর্থটা প্রকাশ করতে হলে সে অবশ্যই প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভরশীল হবে। এক্সাম্পল খেয়াল করো, ইফ হি নোজ দ্য নিউজ হি উইল কল মি। ইফ হি নোজ দ্য নিউজ, যদি সে সংবাদটি জানতো, হি উইল কল মি, সে আমাকে কল দিত। আই নো হোয়াট হি ওয়ান্টস, এখানে যে আন্ডারলাইন করা রয়েছে এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং এই পাশের যে ক্লোজটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ এইখানে 1 নম্বর এক্সাম্পলে ইফ হি নোজ দ্য নিউজ এই অংশটা পরের অংশটার উপরে নির্ভরশীল, হি উইল কল মি এই অংশের উপরে কিন্তু নির্ভরশীল প্রথম ক্লোজটা, কাজে এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এরপরে দেখো আই নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়, যে হোয়াট হি ওয়ান্টস শুধু এই অংশটা যদি থাকে তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয় না, আর এই কারণে আই নো দরকার। তো এই আই নো এর উপর ডিপেন্ডেন্ট কিন্তু এই পরের ক্লোজটি, অর্থাৎ হোয়াট হি ওয়ান্টস, কাজেই এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখানেও পয়েন্ট টু বি নোটেড খেয়াল করলে সাবঅর্ডিনেট ক্লোজটা চিনতে আরো সুবিধা হবে। তো আমরা একটু খেয়াল করি, সাবঅর্ডিনেট ক্লোজ সাধারণত প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করে। সাবঅর্ডিনেট ক্লোজ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তার মানে একটি ক্লিয়ার ক্লু পেলাম, সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজ চেনার আরেকটি সহজ উপায় হবে এটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে। এরপরে 3 নম্বরে দেখো, সাবঅর্ডিনেট ক্লোজ সাধারণত এই শব্দগুলি দিয়ে শুরু হয়, সিন্স, অ্যাজ, দো, অলদো, ইফ, অ্যাজ ইফ, আফটার, বিফোর, সো দ্যাট, in order that, because, who, whom, where, when, how, while, until, unless, which, what, অর্থাৎ এই যে শব্দগুলো দেয়া আছে এখানে, এই শব্দগুলো দিয়ে যদি কোনো ক্লোজ শুরু হয় আমি সেটাকে অনায়াসেই একদম কোনো রকম চিন্তা ভাবনা না করে সেটাকে আমি সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারবো। তো এই শব্দগুলো যদি জানা থাকে এবং এই তথ্যগুলো যদি জানা থাকে তাহলে তোমাদের সাবঅর্ডিনেট ক্লোজ চিনতে আর কোনো অসুবিধা হবে না, আমি আশা করি। এরপরে দেখো কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ 2 বা 2 এর অধিক সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলে তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। একটু যদি খেয়াল করো, এখানে আমরা একটু সংক্ষেপে যদি বলি যে কোঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ 2টি ক্লোজই হবে সমশ্রেণীর এবং এটি মূলত কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে। আমরা যদি সাবঅর্ডিনেট ক্লোজের দিকে তাকাই তাহলে এখানে বলা ছিল কি 2 নম্বর পয়েন্টটা
সাবঅর্ডিনেট ক্লোজ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, কিন্তু এইখানে আমরা দেখতে পেলাম কি যে কোঅর্ডিনেট সেন্টেন্স সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে। তো সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ চেনার কিন্তু এটি আরেকটা উপায়, এবং আমি মনে করি যে এটা একটা বেস্ট উপায়, কারণ একজন মানুষ যদি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সে চিনতে পারে, তাহলে কিন্তু সে এই দুইটা ক্লোজও আইডেন্টিফাই করতে পারবে। এবারে আমরা একটু এক্সাম্পলগুলো খেয়াল করি। হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ শার্ট। সে মার্কেটে গেল বা বাজারে গেল এবং একটি শার্ট ক্রয় করলো। তো এইখানে খেয়াল করো, হি ওয়েন্ট টু মার্কেটের নিচে দাগ দেওয়া আছে, এরপরে বট আর শার্টের নিচে দাগ দেওয়া আছে, মাঝখানে এন্ড এর নিচে কোনো দাগ নেই। আর তোমরা জানো যে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে হলে এই যে অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো লাগে। তো এইখানে কিন্তু অ্যান্ড আছে, তার মানে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, এবং দুটি সেন্টেন্সই কিন্তু এইখানে বা দুটি ক্লোজই কিন্তু এইখানে সমশ্রেণীর। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গেল, এরপর আমরা যদি বলি হি বট আ শার্ট, সে একটি শার্ট কিনলো, তাহলে দুটোই কিন্তু কমপ্লিট সেন্স প্রকাশ করে, অর্থাৎ একটি আরেকটির উপর নির্ভরশীল নয়, কিন্তু দুটি সেন্টেন্স মিলে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করেছে। কাজে এটি হবে কি কোঅর্ডিনেট ক্লোজ। এরপরে 2 নাম্বার, ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক অর ইউ উইল বি পানিশড। এইখানে অর এর নিচে কোনো দাগ নেই, কিন্তু ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক এর নিচে দাগ আছে, আর ইউ উইল বি পানিশড এর নিচে দাগ আছে। তার মানে কি এই দুইটা সমশ্রেণীর ক্লোজ এবং এই দুইটা অর দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করেছে, এবং এটি একটি কোঅর্ডিনেট ক্লোজ। তো আশা করি তোমাদের কোঅর্ডিনেট ক্লোজ বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমি একটু যদি আবার মূল আলোচনায় যাই, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ক্লোজ কিভাবে চিনেছিলাম, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, যে ক্লোজ একাই স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটি, এবং সাবঅর্ডিনেট ক্লোজ আমরা কিভাবে চিনেছিলাম, যদি সংক্ষেপে বলি তাহলে এটি হচ্ছে কি একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে। আর এই যে শব্দগুলো যেমন সিন্স, অ্যাজ দো, অলদো, ইফ, অ্যাজ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, তারপরে ইন অর্ডার, দ্যাট, বিকজ, টিল, আনটিল, আনলেস, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে শুরু হবে। আর কোঅর্ডিনেট ক্লোজ কি, সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে, এবং দুটি ক্লোজের সমশ্রেণীর হবে। এরপরে আমরা যাবো যে সাবঅর্ডিনেট ক্লোজকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, কাজে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনোযোগ সহকারে এগুলো দেখো আজকের এই ভিডিওটি, তাহলে ক্লোজ সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না আমি আশা করি। দেখো, সাবঅর্ডিনেট ক্লোজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে নাউন ক্লোজ, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং 3 নম্বরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো প্রথমে আমরা নাউন ক্লোজ কি সেটি জানবো। যে ক্লোজ সেন্টেন্সে নাউনের ন্যায় কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। অর্থাৎ নাউন মানে হচ্ছে কি, তোমরা জানো যে নাউন মানে হচ্ছে নাম, অর্থাৎ এই নাউনের কাজ যদি করে যে ক্লোজটি সেন্টেন্সে, সেটি হবে মূলত নাউন ক্লোজ। তো নাউন ক্লোজ চেনার আমি এখানে একটা উপায় লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। নাউন ক্লোজ কিভাবে চিনবো, সেটা হচ্ছে নাউন ক্লোজ হু, হোয়াট, হুম, হোয়েন, হাউ, হোয়াই, ওয়েদার, ইফ, হুইচ, দ্যাট ইত্যাদি দ্বারা শুরু হয়। নাউন ক্লোজ চেনার একটা উপায় হচ্ছে নাউন ক্লোজ হু, হোয়াট, হুম, হোয়েন, হাউ, হোয়াই, ওয়েদার, ইফ, হুইচ, হোয়াট ইত্যাদি দ্বারা শুরু হয়। এগুলো একটি চেনার উপায়, অর্থাৎ এই শব্দগুলো দেখলে বুঝতে পারবে যে এটা মূলত নাউন ক্লোজ। আর একটা জিনিস খেয়াল করো, নাউন ক্লোজ অর্থাৎ এই 3টা ভাগ কিন্তু এসেছে সাবঅর্ডিনেট ক্লোজ থেকে। তো আমরা শুরুতেই শিখেছিলাম যে এই যে হু, হোয়াট, হুম, হোয়েন, হাউ, আরো কিছু শব্দ ছিল যে এগুলো যদি থাকে তবে সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ থেকে যেহেতু 3টা ভাগ আসছে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ, কাজে আমরা নাউন ক্লোজ কিভাবে চিনবো সেটা কিন্তু এই শব্দগুলো দেখেই আমরা বুঝতে পারি, অর্থাৎ এই শব্দগুলো যদি থাকে তবে সেটা হবে নাউন ক্লোজ। এরপর আমরা একটু এক্সাম্পলগুলো খেয়াল করি। হি সেইড দ্যাট ফাদার উড বাই মি আ কার। হি সেইড সে বলল, দ্যাট যে, ফাদার উড বাই মি আ কার বাবা আমাকে একটি গাড়ি কিনে দেবে। তো দেখো এখানে দ্যাট এর পর থেকে আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ এই যে দ্যাট দ্বারা আমাদের এখানে বলা ছিল যে নাউন ক্লোজ চেনার উপায়, সেখানে কিন্তু দ্যাট ছিল, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে যদি শুরু হয় তবে সেটা নাউন ক্লোজ। তো এইখানে দ্যাট মাই ফাদার উড বাই মি আ কার, এটা হচ্ছে একটি নাউন ক্লোজ। এরপরে দেখো
আই নো হোয়াই হি কেম, আমি জানি সে কেন এসেছিল। এইখানে হোয়াই দিয়ে শুরু হয়েছে যে শব্দটি হোয়াই হি কেম, এটি হচ্ছে নাউন ক্লোজ। এরপরে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে। যে ক্লোজ নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। তোমরা জানো যে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, আর অ্যাডজেক্টিভ ক্লোজ যেহেতু সেই ক্যাটাগরির, কাজে অ্যাডজেক্টিভ ক্লোজও সে একই কাজ করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো এখানে খেয়াল করো, আই নো দ্য ম্যান হু গেভ মি আ বুক। এখানে হু গেভ মি বুক, এইটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণ কি, সে হচ্ছে আগের যে ক্লোজটি আই নো দ্য ম্যান, এই নাউন ক্লোজ, এই নাউন ক্লোজকে কিন্তু সে মডিফাই করেছে এখানে হু গেভ মি আ বুক, কাজে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এরপরে দেখো আমি এখানেও অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার কিছু উপায় দিয়েছি, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ ও নাউন ক্লোজের মতো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে। খেয়াল করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, কিন্তু নাউন ক্লোজের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। তার আগে তোমাদের একটু জানতে হবে যে আসলে অ্যান্টিসিডেন্ট কি। যারা জানো না তাদের জন্য এখানে পয়েন্ট টু বি নোটেডটা খেয়াল করো। রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। তোমাকে কিন্তু এখন আবার রিলেটিভ প্রোনাউন চিনতে হবে। যারা রিলেটিভ প্রোনাউন চেনো না তারা আমার চ্যানেলের অন্য একটি ভিডিও আছে এই সংক্রান্ত, নাউন প্রোনাউন সংক্রান্ত, তারা সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো দেখো এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। এইখানে যদি একটু এক্সাম্পলটা খেয়াল করো, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে আই নো দ্য ম্যান, এই সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হু এর পূর্বে রয়েছে ম্যান, ম্যানটা হচ্ছে একটি নাউন, কাজে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন এই ম্যান, এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো অ্যাডজেক্টিভ ক্লোজে অ্যান্টিসিডেন্ট থাকে, কিন্তু নাউন ক্লোজে কি আমাদের অ্যান্টিসিডেন্ট থাকে না। এইখানে আই নো হোয়াই, এইখানে হোয়াই হচ্ছে কি, হোয়াই এর পূর্বে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নেই, সরাসরি একটা ভার্ব রয়েছে আই নো, এই নো ভার্বটি রয়েছে, অর্থাৎ কোনো অ্যান্টিসিডেন্ট নাই। কাজে নাউন ক্লোজের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে। তো অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে আমাদের অ্যান্টিসিডেন্ট লাগবে, এটি আরেকটি চেনার উপায়। অর্থাৎ নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ অনেক সময় সেম হয়ে যায়, সেম মনে হয়, কিন্তু আমরা কিভাবে চিনব সে চেনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে আর নাউন ক্লোজের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। আর অ্যান্টিসিডেন্ট কি, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই জিনিসটা মনে রাখলেই তোমরা নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজকে আইডেন্টিফাই করতে পারবে। এরপরে খেয়াল করো অ্যাডভার্বিয়াল ক্লোজ, যে ক্লোজ ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করে এবং হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই ইত্যাদি প্রশ্নের উত্তর দেয় তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে। অর্থাৎ যে ক্লোজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করবে অথবা হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই ইত্যাদি দ্বারা যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিবে তাকে মূলত এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হবে। তো দেখো রানা, এক্সাম্পলগুলো খেয়াল করো, রানা স্পোক টু মি অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। হাউ দ্বারা যদি হাউ দ্বারা করা একটি প্রশ্নের কিন্তু উত্তর দেয়। রানা স্পোক টু মি অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, হাউ হি স্পোক যদি এভাবে একটা প্রশ্ন করা হয়, হাউ হি স্পোক অ্যাজ হি ওয়ার ম্যাড, অর্থাৎ হাউ দ্বারা প্রশ্নের কিন্তু উত্তর এখানে দিয়েছে। কাজে এই যে আন্ডারলাইন করা ক্লোজটি দেখতে পাচ্ছ অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, এটি হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক একইভাবে উই রিড দ্যাট উই মে অ্যাচিভ নলেজ, হোয়াই ডিড উই রিড, আমরা কেন পড়ি, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেয় উই রিড দ্যাট উই মে অ্যাচিভ নলেজ, আমরা পড়ি যাতে করে আমরা জ্ঞান অর্জন করতে পারি। কাজে আমাদের এখানে বলা ছিল যে ক্লোজ হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই ইত্যাদি প্রশ্নের উত্তর দিবে তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হবে। তো এখানে দেখো প্রথম এক্সাম্পলটা, এটি কিন্তু হাউ দ্বারা করা প্রশ্নের উত্তর দেয় এবং দ্বিতীয় যে এক্সাম্পলটা এটি কিন্তু হোয়াই দ্বারা করা প্রশ্নের উত্তর দেয়। কাজে এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো আশা করি তোমরা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ তো চিনতে পেরেছই এবং সেই সাথে সম্পূর্ণ ক্লোজ সম্পর্কে তোমাদের একটি কমপ্লিট ধারণা তোমরা পেয়েছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আর সেই সাথে তোমাদের কাছে আর একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।